আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ডিসকাশনটা যখন করছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই জ্যামাইকা টেস্টে কি হতে যাচ্ছে সেই সম্পর্কে মোটামুটি একটা প্রপার পিকচার পেয়েছি। বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের দল, বাংলাদেশ দলের পারফরমেন্স, এগুলো নিয়ে তো অনেক ধরনের ডিসকাশনস হচ্ছে এবং যেহেতু বাংলাদেশ দলের পারফরমেন্সটা অ্যাজ পার এক্সপেকটেশনস আমাদের কি বলবো হ্যাপি করতে পারছে না, সেই জায়গাটায় জ্যামাইকা টেস্ট আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি মাইলস্টোন। কি কারণে এই আলোচনা হচ্ছে সেটা টুকটাক আপনারা জানেন, ইন ডেপথ ইন ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওতে। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল প্রথম টেস্টটা খারাপ করেছে, তাসকিন আহমেদ অসাধারণ বল করেছিল। জ্যামাইকা টেস্টে বাংলাদেশ ভালো করতে পারবে না, এটাই ছিল আমাদের স্বাভাবিক এক্সপেকটেশনস। কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে যেই পয়েন্টে দাঁড়িয়ে, যেই অবস্থানে দাঁড়িয়ে, সেখানটায় তারা থার্ড ইনিংসে, বাংলাদেশের সেকেন্ড ইনিংস, টেস্টের থার্ড ইনিংসে এখন 211 রানের লিডে। বাংলাদেশ দল প্রথম ইনিংসে উইন্ডিজের থেকে 18 রানের লিড নিয়েছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে জ্যামাইকাতে 164-র বিপরীতে বাংলাদেশের করা 146-এ অল আউট করে দিয়েছে। নাহিদ রানা, তাসকিন আহমেদ আগের টেস্টে ফাইফার পেয়েছিলেন, নাহিদ রানা ফাইফার মেরেছেন। ব্যাটাররা ব্যাটিং করতে গিয়ে যেই কারণে বাংলাদেশ পরাজিত হয়, যেই কারণে পারে না, যে কারণে এত এত খেত আক্ষেপ, অসাধারণ করেছে। 0 রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে, 0-তে। এবং শূন্যে প্রথম উইকেটের পতনের পর আমরা দেখেছি একটা 46 রানসের পার্টনারশিপ, অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্টনারশিপ ইন থার্ড উইকেট, যেখানটায় মেহেদী হাসান মিরাজ এবং সাদমান ইসলাম করেছেন 70 রানের জুটি। বাংলাদেশকে মূলত ট্র্যাকে রেখেছে, জয়ের সুবাস দিচ্ছে। বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের যে আক্ষেপগুলো ছিল সেগুলো হয়তো আজকে রাত পোহালেই আনন্দে রূপান্তরিত হবে ওই 70 রানের পার্টনারশিপটার কারণে। বাংলাদেশ যে 5টা উইকেট হারিয়েছে, সেই 5টা উইকেটে পতনের থেকেও বড় ব্যাপার যে এই 5 উইকেট আসলে বাংলাদেশ হারিয়েছে কোন ওয়েতে, সেই আলোচনা একটু পরে করছি। তার আগে এই 5টা উইকেট যাবার পরে যারা ব্যাটিং এ রয়েছেন, জাকের আলী অনেক 29-এ এবং আমাদের তাইজুল, এই দুজন বাদ দিলেও ইয়েট টু ব্যাট, ক্রিকইনফোতে গেলে কিংবা হচ্ছে যে কোনো ক্রিকেট পোর্টালগুলোতে গেলে লেখা থাকে না ইয়েট টু ব্যাট, এখনো ব্যাট করার বাকি, সেই লিস্টে ভাই মুমিনুল হক রয়েছেন এখনো। মানে সলিড একজন ব্যাটার, স্টিল ওয়েটিং টু কাম অন। বাংলাদেশ এই মুহূর্তে যে 211 লিডে রয়েছে, বাংলাদেশ আর যদি 90টা বা 89টা রান অ্যাড করতে পারে তাহলে এই লিডটা দাঁড়াবে, বা এই 90-89 রান যোগ করার পরে যদি বাংলাদেশ অল আউটও হয়ে যায়, উইন্ডিজের সামনে টার্গেট দাঁড়াবে 300+। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। জ্যামাইকার সাবাইনা পার্কে 4th ইনিংসে চেস করতে নেমে হাইয়েস্ট সাকসেসফুল চেস কত রানের? 212। বাংলাদেশের লিড অলরেডি 211, হাতে 5 উইকেট, মমিনুল ইয়েট টু ব্যাট, 29 রানে অপরাজিত রয়েছেন জাকের আলী অনিক। 90 রানের এক্সপেকটেশন আমি করেছি, এটা হওয়াই উচিত। একদম সেট রয়েছেন, মমিনুল হক ব্যাট করতে নামবেন, তাইজুলও অনেকগুলো বল খেলে ফেলেছেন। এই দুজন ষষ্ঠ উইকেট জুটিতে প্রায় 50টা বল খেলে ফেলেছেন, মানে 5th উইকেট ডাউন হবার পরেও এই দুজন মিলে প্রায় 8 ওভার খেলে ফেলেছেন। তার মানে আমরা ধরেই নিতে পারি যে তারা সেট, ওয়েল সেট। যদি 212 সবচেয়ে সাকসেসফুল চেজ হয়ে থাকে 4th ইনিংসে, বাংলাদেশ সেটাকে যে ক্রস করে চলে যাবে 250 ওভার হবে, সেটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই। এখন এই 212 যে সাকসেসফুল চেজটা ছিল, এটা কত সালের ঘটনা? 2003-এ ওয়েস্ট ইন্ডিজই করেছিল, 7 উইকেটের জয় এনশিওর করেছিল। কিন্তু ঘটনা ঘটেছে এখন থেকে প্রায় 21.5 বছর আগে। গত 21.5 বছর আগে 212 রান সাকসেসফুলি চেস্ট হয়েছিল। 21.5 বছরে 212 বা 200+ রান চেজিং এর ক্ষেত্রে দলগুলো সাকসেসফুল হতে পারে নাই। বাংলাদেশ অলরেডি সেই বেঞ্চমার্ক পার করে ফেলেছে। এক্সপেকটেশন স্কাই হাই হচ্ছে আরো একটা কারণে, উইন্ডিজ প্রথম ইনিংসে অল আউট হয়েছে 150-র নিচে। 164 করা বাংলাদেশ 18 রানের লিড পেয়েছে, 146-এ তাদের অল আউট করে দিয়েছে। আমরা কি আশা করতে পারি বাংলাদেশ আরো একটা ম্যাচ, অবিস্মরণীয় টেস্ট ম্যাচ উইন্ডিজের মাটিতে গিয়ে তাদের হারাবে, যখন এই দলটার
প্রিমিয়াম ক্রিকেটারদের একটা বড় অংশ নেই। সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল বহুদিন খেলছেন না, মুশফিকুর রহিম নেই। এই নেই এর হাহাকারের মাঝে তরুণ দলটা যখন তাদের নিয়মিত ক্যাপ্টেনও নেই, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের উপর কি ধরনের প্রেসার, এই এক্সট্রিম প্রেসার কিভাবে একসেপ্ট করে দলকে নেতৃত্ব দিচ্ছেন, কিভাবে প্রতি আক্রমণ করে প্রতিপক্ষের বোলিং অ্যাটাকের বিপক্ষে দাঁড়িয়েছেন, বোলিং চেঞ্জের ক্ষেত্রে কিভাবে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন, মিরাজ শুড বি গিভেন আ স্যালিউট। এত নেই, শান্ত নেই, মুশফিক নেই, সাকিব নেই, বাংলাদেশ এই নেইয়ের মাঝে স্বপ্নে আছে। আমি যদি বলি বাংলাদেশের ক্যারিশমার জায়গাটা কোথায়, মানে অনেক কথা বললাম, আমার কাছে মনে হয় একটু স্ট্যাটিস্টিক্যাল ডিসকাশনস এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশ যে করেছে 193, 5 উইকেটে 18 রান লিড প্লাস করলে সেটা হয় 211। সেখানটায় বাংলাদেশ রান তুলেছে কত গড়ে? পার ওভার বাংলাদেশের রান তোলার গড়টা হচ্ছে 4.63। ওয়ানডে স্টাইলে বাংলাদেশ ব্যাট করেছে। প্রথমত বাংলাদেশ ব্যাট করেছে মাত্র 41 ওভার, তাতে বাংলাদেশ প্রায় 200 করে ফেলেছে। 41 ওভার 4 বলে বাংলাদেশ প্রায় 200 করেছে। এই জায়গায় সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা, যে বাংলাদেশ দলের যে ব্যাটাররা ব্যাট করেছে, দুজন তো অপরাজিত রয়েছেন, 5 জন আউট হয়ে গেছেন, টোটাল নাম্বার অফ ব্যাটার্স হচ্ছে 7। এর মধ্যে দুজন শাহাদাত হোসেন দীপু এবং মেহেদী হাসান মিরাজ 107 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টেস্টে। কেন করেছেন সেই ব্যাখ্যা আসছি। একজন করেছেন 28, একজন করেছেন 42। এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজের 42টা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ যারা নেমেছেন তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সাদমান করেছেন 46। এই যে 107 স্ট্রাইক রেটে ব্যাট করলেন দীপু এবং মিরাজ, এর বাইরে 60 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকের আলী এবং প্রায় 60 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাদমান ইসলাম, যিনিও করেছেন 46 রান। বাংলাদেশের ক্যারিশমার জায়গাটা হচ্ছে এখানটায় টিকে থেকে প্রথাগত টেস্ট খেলার সুযোগ সাবাইনা পার্কে নেই। সো বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ করেছে কি, প্রতি আক্রমণে গেছে, কাউন্টার অ্যাটাক করেছে। 41 ওভার 4 বলে বাংলাদেশ 193 অ্যাড করেছে, 5 উইকেট গেছে এবং বাংলাদেশ তাদের লিডটাকে 211-তে নিয়ে গেছে হাতে 5 উইকেট রেখে। যদি বাংলাদেশ থিতু হবার চেষ্টা করত, 107 স্ট্রাইক রেটের মেহেদী, মিরাজ বা দীপুরা যদি ওই পার্টিকুলার নাম্বার অফ বল খেলতেন এবং টেস্ট মেজাজে খেলতেন, তাহলে হয়তো তাদের রান 42 আর 28-এর জায়গায় হতো 22 আর 18। 40টা রান এখানটায় কমে আসতো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, ক্যারেক্টার অফ দ্য উইকেট, মোমেন্টাম অফ দ্য গেম, হাউ টু কন্ট্রোল ইট, অল দিস থিংস ইন ইউর মাইন্ড। বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজটা দারুণভাবে করেছে। দ্যাট উই হ্যাভ টু মেক সাম কাউন্টার অ্যাটাকস, এবং সেটাকে সাকসেসফুলি ডিসপ্লে করেছে বাংলাদেশের ব্যাটাররা। এখানটাই ছিল আজকে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ম্যাজিক্যাল পয়েন্ট। এবং এই যে ম্যাজিক্যাল পয়েন্ট, এই যে চেঞ্জ, এই যে মোমেন্টাম শিফটিং, মানে আপনার তুলনামূলকভাবে তো হচ্ছে থার্ড ইনিংসে ব্যাট করাটা কঠিন হবার কথা, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ইনিংসে ব্যাট করতে গিয়ে কঠিন সিচুয়েশন ফেস করেছে। বাংলাদেশ 164 করলে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের নিজের যেটা প্রথম ইনিংস, ওয়েস্ট ইন্ডিজ করেছে 146, মানে বাংলাদেশের থার্ড ইনিংসের রান তো আরো কম হওয়া উচিত। সেখানটায় এই 3 ইনিংসের মধ্যে বাংলাদেশ করেছে হাইয়েস্ট রান। কারণটা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি কাউন্টার অ্যাটাক নির্ভর ব্যাটিং করেছে। And all credit goes to মোহাম্মদ সালাউদ্দিন। এই লাইনেই আসছিলাম। ব্যাটিং কোচ মানে শুধু স্কিল ট্রেনিং করবে, কোন একটা পার্টিকুলার জায়গায় পয়েন্টের সমস্যা হচ্ছে ব্যাটারদের শিখিয়ে দিল, এটা না ভাই। সামটাইমস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মোমেন্টাম। সালাউদ্দিন ভাইয়ের প্রথম ট্যুর, প্রথম অ্যাসাইনমেন্ট উইথ দ্য ন্যাশনাল টিম, এবং আমার কাছে মনে হয় মাথার মধ্যে ঘিলু থাকলে যে ব্যাপারটা বাংলাদেশ তাদের সেকেন্ড ইনিংসে করেছে, অ্যাপ্লাই করেছে, কোচের মাথায় ঘিলু থাকলে এমনটাই হওয়ার কথা ছিল এবং তাই হয়েছে। সবাই ভালো থাকবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট ফর আওয়ার beloved Bangladesh. Take great care.